হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বেশ কিছু দিদিভাই আমার উপর রেগে রয়েছে, কারণ আমি একদম ভীষণ পরিমাণে ইরেগুলার হয়ে গেছি ভিডিও দেওয়ার ক্ষেত্রে। ইচ্ছে করে করছি না, তোমরা বুঝবে কিনা জানি না। আমি ইচ্ছে করে ইরেগুলার হয়ে যাচ্ছি না, পরিস্থিতি এরকম যে আমাকে ইরেগুলার হতে হচ্ছে। আমি বুঝতে পারছি আগে একটা আনচান কাজ করতো, একটা অস্বস্তি কাজ করতো, আমি ভিডিও দিতে পারছি না, আমি ভিডিও দিতে পারছি না, উফ উফ উফ। খাবো পরে, আগে ভিডিও করে নিই, শোবো পরে, আগে ভিডিও করে নিই, রান্না করবো পরে, আগে ভিডিও করে নিই, এরকম একটা ব্যাকুলতা কাজ করতো। আর ধীরে ধীরে না সেই ব্যাকুলতাটা আমার মধ্যে কমে যাচ্ছে, উর হুর এরকম একটা ভাব চলে আসছে। তো আর এতে করে আমি না একটুখানি হলেও শান্তি পাচ্ছি, যে হুর হুর এরকম একটা ভাব আসলে পরে শান্তিও পাচ্ছি। ওই যে ব্যাকুল হয়ে থাকতাম, তাতে করে ভিডিও ঠিকই দিতাম, পয়সা ঠিকই আমি কামাতাম, কিন্তু এত অস্বস্তিতে আমি ভুগতাম সে একমাত্র আমিই জানি। তোমরা একদম আমার উপরে রাগ করো না। কন্টেন্ট যদি কন্টেন্টের মতন থাকে অবশ্যই আমি ভিডিও দেব, সেখানে কোনো খামতি রাখবো না, কমতি রাখবো না। কিন্তু বিবাহিত তো তো সেখানে আমি নিজে চাইলেই সব কিছু থেকে পরিত্রাণ পেয়ে তারপরে ভিডিও করতে পারি না। সব দিকেই আর কি রেসপন্সিবিলিটি পালন করতে হয়, তোমরা সবাই জানো। তো চলো এবার টপিকের মধ্যে ঢুকে যাই। গত একদিন ধরে, দুদিন ধরে মনে হয় দাড়ি দাদাকে নিয়ে খুব কথা হচ্ছে। আমার কাছে উনি দাড়ি দাদা ছিল আর দাড়ি দাদাই থাকবে। তো দাড়ি দাদাকে নিয়ে খুব কথা হচ্ছে। দাড়ি দাদাকে নিয়ে আমি পার্সোনালি যেইভাবে আমার সঙ্গে দাড়ি দাদা একটা অ্যাটাচমেন্ট তৈরি করতে চেয়েছিল, ক্ল্যাশের অ্যাটাচমেন্ট তৈরি করতে চেয়েছিল, সেটা এখানটায় আর কেউ ভুক্তভোগী নয়। তাই আমি দাড়ি দাদাকে যেইভাবে চিনি, বা বর্তমানে হঠাৎ করে দাড়ি দাদার সম্পর্কে এই সমস্ত কথাগুলো কেন উঠছে তা একমাত্র আমি জানি। সেই সম্পর্কে আসছি। তার আগে আমি আজকেই দেখলাম, এই কিছুক্ষণ আগেই দেখলাম রিমের একটা ভিডিও, যেখানে কিনা আমাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে। তো সেটা আগে ক্লিয়ার করে নিই, নতুবা ক্লিয়ার করতেই হবে। যেমন আমি একটা কথা বলেছি, সঞ্জয় সেটাকে ক্লিয়ার করেছে। ঠিক আছে, আগে সঞ্জয়ের কথাটা বলে নিই। সঞ্জয় একটা কথাই বলছে যে ওটা আনইনটেনশনালি ওর বউয়ের একটা মুভমেন্ট দেখা গেছে, যেটা কিনা আমরা খালি চোখে সত্যি হাফ মিনি সেকেন্ডের জন্য বা 1 সেকেন্ড আমি ধরলাম, যেখানে কিনা সঞ্জয় সামনে ছিল আর ওর বউ ছিল পেছনে। ওটা একেবারে খুঁটিয়ে না দেখলে পরে ওটা দেখা প্রশ্ন আসে না। কিন্তু কি বলতো, ইচ্ছাকৃত প্রাঙ্ক ভিডিও করা, প্রাঙ্ক না প্র্যাঙ্ক যাই বলে, প্র্যাঙ্ক ভিডিও করা, তাতে করে আমরা যথেষ্ট পরিমাণে কনসিয়াস থাকি এবং সেই কনসিয়াসনেস মেনটেন করে তারপরে আমরা এডিট করি, কাট করি, ভয়েস ওভার দিই, বা যা হোক না কেন করি, ফিউ আওয়ার্স লেটার এই মিমসগুলি ঢুকাই, এইগুলো করি। কিন্তু আনইনটেনশনালি যেগুলো হয়ে যায় আমাদের দ্বারা, সেগুলো দর্শকদেরকে আমরা ভাই বলতে পারবো না যে তোমরা কেন এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। সঞ্জয়, দর্শকদেরকে, ক্রিয়েটাররাও কিন্তু দর্শক, তাই না? তো দর্শকদেরকে আমরা বলতে পারি না যে তোমরা কেন এত খুঁটিয়ে দেখলে। এইবার কার ইন্টেনশন কি, কে কিভাবে সেই বিষয়টাকে প্রেজেন্ট করবে, সেটা নিয়েও কিন্তু আমরা বলতে পারি না। তুমি যদি বলো যে ওটা আনইনটেনশনালি, ওটাকে জুম করে যেইভাবে দেখানো হয়েছে সেটা উচিত হয়নি, আমি মানছি উচিত হয়নি। তাহলে এরকম অনেক অনুচিত কাজ কিন্তু আমরা প্রত্যেকে করেছি, তাই না? আমরা এরকম অনুচিত কাজ প্রত্যেকে করেছি, কেউ কম করেছি, কেউ বেশি করেছি। এইবার যেই দেখিয়েছে, আমার মনে হয় ফার্স্ট রিমি এই ভিডিওটা দেখিয়েছিল, সঞ্জয়ের বইয়ের এই ভিডিওটা দেখিয়েছিল। তো ওই সময়টা ও ওরকম করে করেছে। এবার ও যদি বলে যে ও যা করেছে বেশ করেছে, কথার কথা, ও যদি এটা বলে যে ও যা করেছে বেশ করেছে, আমার এখানেও ওকেও কিছু বলার নেই। আর এই যে সঞ্জয় বলছে যে আপনি বলুন, আমি যদি ওই পার্টটা ভিডিও, ওই পার্টটুকু কেটে বাদও দিয়ে দিতাম, তারপরেও কি এই জানোয়ারগুলো আমার বউকে ওইভাবে অ্যাটাক করতো না? অবভিয়াসলি করতো। কিন্তু তার আগে আমাদের একটা বলার জায়গা থাকতো যে না, সঞ্জয় বা ওর বউ অচেতনভাবে ওই বিষয়টাকে হয়ে গেছে, ওই বিষয়টা চলে এসছে আমাদের সামনে। সঞ্জয় কিন্তু দেখার সাথে সাথে এডিট করে বাদ দিয়েছে। আমরা ওখানটায় এইভাবে বলতে পারতাম যে ওটা ভুলবশত হয়ে গেছে, ওটা আনইনটেনশনালি হয়ে গেছে, দেখার সাথে সাথে যেইভাবেই হোক, যেই দেখিয়েছে দেখানোর সাথে সাথে কিন্তু সঞ্জয় ডিলিট করেছে। তাহলে এই বিষয়টাকে নিয়ে এখন কেন কথা উঠছে? বোঝাতে পারলাম? আমি জানি না আমি বোঝাতে পারবো কিনা, কারণ এখানে কেউ কাউকে বোঝাতে পারে না। সবাই আমরা আমাদের মনের কথা, আমরা আমাদের চিন্তা ভাবনা বলি, ঠিক আছে?
তুমি যদি ডিলিট করতে, ওই জায়গাটা এডিট করে বাদ দিতে, তাহলে বলতে পারতাম যে না, দেখার সাথে সাথে কিন্তু সঞ্জয় বাদ দিয়ে দিয়েছে। কিন্তু না, এই বিষয়টা একটা, আমার মনে হয় যে একটা ইগোর জায়গায় পৌঁছে গেছে, একটা ইগোর জায়গায় পৌঁছে গেছে যে না, আমি ডিলিট করব না। তোরা তো যা দেখানো দেখিয়ে দিয়েছিস। ভুল করে একটা জিনিস হয়ে যাওয়া, তারপরে সেটাকে বুঝতে পেরে তারপরে সেটাকে সরিয়ে দেওয়া, ওটা আমি মনে করি বেস্ট, ওটা আমি মনে করি বেস্ট। এবার তুমি তোমার জায়গায় ভালো, আমি আমার জায়গায় ভালো, যে যেইভাবে দেখিয়েছে সে সেইভাবে ভালো, কি আর করার আছে বলো? এটার নামই কন্ট্রোভার্সি। তাই আমি হ্যাঁ, আমার জায়গা থেকে আমি উপদেশটা ভালোই দিয়েছি। এইবার মুছে দেওয়া জিনিসগুলো নিয়েও যদি কেউ বলে, তখন তাকে আঙুল দেখানোর জায়গা থাকে। কিন্তু দেখার পরেও যদি তুমি ওটাকে ডিলিট না করো বা এডিট করে বাদ না দাও, তখন সেই জায়গাটা না ইন্টেনশনালি কথাটা এসে যায়। পরবর্তীতে যখন হয়েছে তখন সেটা আনইনটেনশনালি হয়েছে, কিন্তু পরে সেটা ইন্টেনশনালি হয়েছে। আমি যদি আমার একটা ব্রা ইন্টেনশনালি দেখাই, আমি যেমন দেখিয়েছি, ওটা নিয়ে আমার কোনো রিগ্রেট নেই। যে যা বলে বলুক, বাজারে হাজারটা ঝুলছে, পুরুষ দোকানদারের কাছ থেকে আমরা গিয়ে আমাদের সাইজ বলে আমরা ব্রা নিই তো। কিন্তু ব্রা, শুধুমাত্র ব্রা পরে যদি আমরা ইন্টেনশনালি বা আনইনটেনশনালি ক্যামেরার সামনে আসি, সেটা কি শোভনীয়? কারণ মানুষ হচ্ছে সভ্য জীব, তাই না? আমরা যদি ক্যামেরার সামনে আসি, বা কেউ ক্যামেরা করছে, আমাদের ঝট করে, ঘরের কেউ ক্যামেরা করছে, ঝট করে ধরা পড়ে গেল, তার পেছনে রয়েছি আমি, সে বুঝতেই পারলো না। এবার কেউ যদি সেটাকে ইন্ডিকেট করে, আমাদের কি উচিত হবে? যেন আমরা বুঝতে পারিনি, ওটাকে ডিলিট করে দিই বা ব্লার করে দিই। এরকম একটা, আমি জানি না আমি বোঝাতে পারলাম কিনা, সঞ্জয়কে বোঝাতে পারলাম কিনা আমি জানি না। আমি আমার তরফ থেকে বললাম, যে যা বলার তো বলবেই, কিন্তু আঙুল তুলে প্রতিবাদ করার জায়গাটা তখনই থাকে যখন আমি আমার ভুলটা শুধরে নিই। ঠিক আছে? ওটা তোমার আনইনটেনশনালি ভুল ছিল, ঠিক আছে? আনইনটেনশনালি ভুল ছিল। কারণ ভিডিও যখন আমরা ছাড়ি তখন এডিট করতে হয়, তো এডিট করার সময় আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হয়। আমরা মানুষ, আমাদের ভুল হওয়াটা বড্ড স্বাভাবিক। শত পুঙ্খানুপুঙ্খভাবে এডিট করার পরেও কিছু ভুলভ্রান্তি থেকে যায়, যেগুলোর জন্য হন্যে হয়ে মানুষ বসে থাকে। আর তখন যদি তারা আমাদেরকে যেভাবেই হোক বলে, আমরা আমাদের ভদ্রতার খাতিরে ওই জায়গাটুকুকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে? হয়তো তুমি আমার এই কথার উপরে আরও একটা ভিডিও করবে, আমার আর কিছু বলার নেই। আমি আমার যেভাবে সম্ভব আমি বোঝানোর চেষ্টা করলাম। আর আশা করছি এরকম পরিস্থিতি আর ভবিষ্যতে কোনো সময় আসবে না, যে কেউ ইন্টেনশনালি হোক আনইনটেনশনালি হোক, কেউ যদি ওরকম পার্ট একটা ভিডিওতে চলেও আসে, সেটাকে নিয়ে জুম করে কেউ দেখাবে, এরকম আর কেউ নেই। যারা যারা করেছিল বা করেছি, আমরা সবাই চেঞ্জ হয়ে গেছি পরিস্থিতির চাপে পড়ে। সবই ম্যান্ডির কথা অনুযায়ী পরিস্থিতির বুঝতে পেরেছো তো? এইবার আসি রিমের কথা। রিম বলল কি, যে তোর ওকে বলার কিছু ক্ষমতা নেই, তুই আমাকে দুটো চারটে কথা বলে বেরিয়ে গেলি। আমি প্রত্যেককে বলি, যখন বলার হয় আমি প্রত্যেককে বলি। আমি আবারও বলছি, আমি এই ওয়াইটিতে এই এত ফেজ পার করে আসার পরে এখন আমি বর্তমানে যেই রকম একটা সম্পর্ক প্রত্যেকের সাথে বজায় রেখেছি, আমি সেই সম্পর্কটা বজায় রাখতে চাই। আমি না সঞ্জয়কে হারাতে পারবো, না আমি তোর সাথে দ্বিতীয়বার মুখ কালাকালি করব নিজের থেকে। আমি এরকমটা করবই না। এটাকে যদি তুই ভাবিস পার্সিয়ালিটি, আমার কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু বলার নেই। আমি ভীষণ পরিমাণে ওপেন মাইন্ডেড, ট্রান্সপারেন্ট একজন মানুষ। আমার একটা কথা আমি যদি বলে দিই, সেটাকে নিয়ে কে কি ভাবলো আমার কাছে ম্যাটার করে না। কারণ আমি যেটা মনের মধ্যে ভাবছি আমি সেটাই মুখ থেকে বলি। ঠিক আছে? তো এবার সঞ্জয় এই দেখ বললাম, সেদিন তোকেও বলেছি যে তুই যদি বলিস যা করেছি বেশ করেছি, তাহলে আমিও বলতে পারি যা করেছি বেশ করেছি। না, ওটা হয় না। যা করেছি বেশ করেছি ওটা হয় না। ওটা তোর মনোভাব, এটা আমার মনোভাব। ঠিক আছে? তুই যদি মনে করিস যে হ্যাঁ বেশ করেছিস, বেশ করেছিস, ওটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু আমি মনে করি আমি যা যা করে এসেছি সব কিছু বেশ করিনি, সব কিছু বেশ করিনি। আর যদি সব কিছু বেশ করতাম, তাহলে আজকে এসে এটা বলতাম না যে আমরা সবাই ভুল করেছি, এটা বলতাম না। সেটা কিন্তু তুইও বলিস। দেখ, এইবার আসি সঞ্জয়কে আমি কেন কিছু বলি না। আরও ওই ঢ্যাঁড়সকে তুই কিছু বলিস কি? দেখ, যখন বলতে হবে তখন ব্যালেন্স করে বলতে হবে। আজকে যদি সঞ্জয় যাদেরকে দিদি বলে ডাকে তাদেরকে সেফ রেখে বাদবাকি মানুষের চরিত্র হনন করে তোদের কথা অনুযায়ী, তাহলে তোদের ওই ভাই, ছোট্ট ভাই ঢ্যাঁড়স,
সেও কিন্তু তোদেরকে দিদি মা শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি বলে বাদ বাকি যে আমাদের বা আমাকে ঘোড়ামুখী দালাল, ভেন্ডির ঘরের ভেন্ডি এই সমস্ত বলে বলে কিন্তু আমাকেও অপমান করে চলেছে, কন্টিনিউয়াসলি করে চলেছে। প্রতিবাদ করেছিস? করিসনি তো। আর আমি বলিও না বল, আমি বলিও না বল। তাহলে সব দিক থেকেই কিন্তু বিষয় সেম, সব দিক থেকে বিষয় সেম। তাই এখানে কেউ কাউকে বলে পার পাওয়ার উপায় নেই, আমি শুধু বলি না বলে। তাই ভাবলাম যে ঠিক আছে চলো বলি, আজকে একটা উদাহরণ দিই, যদি বোঝে। আশা করছি খুব যে তুই বুঝবি যে ওদিক থেকে যেমন ঢ্যাঁড়স যাদেরকে সম্মান ভালোবাসে বা যাদের সঙ্গে মতের মিল হয় তাদেরকেই সম্মান করে, বাদ বাকিকে অসম্মান করে। সঞ্জয়ও ঠিক সেরকম। বল ঢ্যাঁড়সকে, আমিও বলবো সঞ্জয়কে। শুনলো কি না শুনলো সেটা পরের ব্যাপার, কিন্তু আঙুল যখন তুই তুললি আগে ঢ্যাঁড়সকে বল যে ঘোড়ামুখী দালাল না বলে একটা নাম ধরে ডাকুক, সু বলে ডাকুক বা সু দিদি বলে ডাকুক, ঠিক আছে? শুনলো কি না শুনলো সেটা ওর ব্যাপার, তুই বল তো। তারপরে আমিও সঞ্জয়কে বলবো 49 বলা ছেড়ে দাও, শুনলো কি না শুনলো সেটা ওর ব্যাপার। বুঝাতে পারলাম? ঠিক আছে চলো। কি ভালো হয়ে গেছি আমরা, বাবা আমরা কি ভালো হয়ে গেছি। এইরকম ভালোটা যদি প্রথম থেকে থাকতাম আজকে এই না ফাটল ধরতো, না ফাটলের মধ্যে ডায়নামাইট ঢুকতো, না ব্লাস্ট হতো, না এত কিছু হতো। চলো দের আয় দুরুস্তায়, যখন চোখ খোলো তখনই সকাল। এইবার আসি দাড়ি দাদাকে নিয়ে। দাড়ি দাদাকে নিয়ে সবাই সবার মতন করে মতামত দিচ্ছে, আমি কেন বাদ যাই ভাই? আমার মতামতের কি কোনো দাম নাই? আমিও মতামত দিতে আসলাম। তার আগে हाय दारी दादा, हाउ आर यू? कैसा फील हो रहा है? लाइक फीलिंग लाइक ए वाओ, ওয়াও ফিল হচ্ছে কি? যাই হোক, দাড়ি দাদার গলার ভয়েসটা কিন্তু খুব মানে ড্যাশিং টাইপের ভয়েস, আমার বেশ ভালো লাগে কিন্তু। ঠিক আছে, সবাই বলে দাড়ি ভালো লাগে, নো। বেটো মানুষের, ছোট্ট মুখওয়ালা মানুষের দাড়ি রাখলে নো, ভালো লাগে না। হ্যাঁ, তারপরে হারকাতি, নো, ভালো লাগে না। যেটা ভালো লাগে সেটা হচ্ছে ভয়েস, কথা বলা, কথা থ্রোয়িংটা আমার ভালো লাগে, সেটা প্রথম দিন থেকে বলছি। চলো, প্রশংসা হয়ে গেছে, এবার টপিকে আসি। হঠাৎ করে আমি ঢেপির ভিডিও দেখি না, খুব একটা বেশি দেখি না, তাই দাড়ি দাদাকে নিয়ে ঢেপি কি বলেছে আমি জানি না। বাট ঢেপি দাড়ি দাদাকে নিয়ে প্রসঙ্গ তোলার পরে কিমা দাড়ি দাদাকে নিয়ে কি বলেছে সেটা আমি শুনেছি। ঠিক আছে, দেখেছি প্লাস শুনেছি আর হেসেছি। হঠাৎ করে দাড়ি দাদা খারাপ হয়ে গেল, আমি বুঝতে পারলাম না ঠিক। এদের কাছে ঢ্যাঁড়স আর রিম বলছে যে দাড়ি দাদা ওই সময় যদি না থাকতো এই হতো, ওই হতো, সেই হতো, ওই পরিস্থিতিতে দাড়ি দাদা অনেক হেল্প করেছে, এই করেছে, সেই করেছে। বেইমানটা এখন কে? ব্যাক কাইল্লা পোলা পাইন। ঢ্যাঁড়স বলছে বেচুকে ব্যাক কাইল্লা পোলা পাইন। তো বেইমান হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বেচু। নাওয়েডেজ বেচু হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বেইমান এই ইউটিউবে। বেশ ভালো কথা, যার যেটা মনে হবে তখন সে সেটা বলবে। হঠাৎ করে মহৎ একজন ব্যক্তি বেইমান হয়ে গেল, সেটাই বেশ। দেখো, ওয়াইটি এমন একটা জিনিস, এমন একটা জায়গা যেখানে আজকে মানে একটা মানুষ এরকম, কালকে এরকম, পুরো একদম ধরুম করে ঘুরে যাবে। তা কিমা বলছে যে দাড়ি দাদা নাকি বেচুর অনেক সর্বনাশ করেছে, ফিনান্সিয়ালি সর্বনাশ করেছে এবং লিগালিও সর্বনাশ করেছে। এই হচ্ছে কিমার ব্লেম দাড়ি দাদার উপরে। আহারে দাড়ি দাদার, আর দাড়ি দাদার বউ কি অবস্থা, তাই না? কত যত্ন করেছে, কত আদর আপ্যায়ন করেছে। আমার এখনো মনে আছে বেচু যখন ফার্স্ট তোমার হচ্ছে আইনি স্টেপ নিল আমার ওপরে, সেটা কিন্তু এই দাড়ি দাদার বদৌলতে। ঠিক আছে, এই দাড়ি দাদার বদৌলতে বেচু ফার্স্ট আইনি স্টেপ নেয়, সেটা হচ্ছে আমার বিরুদ্ধে 1 কোটি টাকা, 1 কোটি টাকার মানহানির মামলার ভয় দেখিয়ে আমার বাড়িতে নোটিশ পাঠায়। সেই সময় আমি দিল্লিতে বাড়িতে উপস্থিত ছিলাম না, দিল্লিতে ছিলাম, তাই হার্ড কপিটা আমি নিতে পারিনি, বাট আমার কাছে কিন্তু মেসেজ চলে এসেছিল। তো আমি সেখানেই পড়ে নিয়েছিলাম কি কি বলতে চাইছে। তো সেখানে আমাকে নানান রকমভাবে ব্লেম করা হয়েছে, আমার উপরে অ্যালিগেশন লাগানো হয়েছে এবং তার সাথে সাথে 1 কোটি টাকার ভয়টাও দেখানো হয়েছে, মানহানি মামলা। ভাবো, বেচুর
ইয়ে মান সম্মানের দাম 1 কোটি টাকা, আর এখন তাকে সবাই বেইমান 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 বলে বলে চিৎকার করে বেড়াচ্ছে, তাই না? এই হলো সময়ের ফের, এটাকে বলে সময়ের ফের। তো যেই লোক কিনা বেচুকে প্রথমেই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, যে কিনা কোনো নাম ধাম কিচ্ছু উচ্চারণ করেনি, তার বিরুদ্ধে তার ক্লায়েন্টকে, বেচুর কথা তো ছেড়ে দাও, ও তো টাকার কথা শুনলেই ওলে বাবা লে জিভ থেকে লালা ঝরে। টাকার কথা শুনলেই যে ও বাবা এত টাকা পাবো, জিভ থেকে লালা ঝরে। ওর মধ্যে কোনো রকম কোনো আইন সম্পর্কে জ্ঞান ছিল না সেই সময়, তো তার জন্যই ওকে দিয়ে এই সমস্ত কাজগুলো করাতে পেরেছে। তো যদি দাড়ি দাদার যদি সৎ বুদ্ধি বা ভালো কিছু বুদ্ধি থাকতোই, তাহলে এই রকম একটা স্টেপ নিতে পারতো না। কারণ বেচু তো আর এগুলো করেনি, লিখে পাঠায়নি আমাকে, ওই করেছে। ওর সঙ্গে একটা উকিলের যোগাযোগ ছিল, তার মাধ্যমে তাকে দিয়ে আর কি অ্যাডভোকেটের মাধ্যমে পাঠিয়েছে। আচ্ছা, বেশ ভালো কথা। পাঠানোর পরে আমার রিয়াকশনটা কী ছিল, যে হ্যাঁ সত্যি আমি কন্ট্রোভার্সি করব, আমি যেই দুটো ওয়ার্ড বলেছিলাম সেই দুটো ওয়ার্ডের জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরে কিন্তু কন্ট্রোভার্সিটা কিন্তু আমি বজায় রেখেছিলাম, তাই না? যে হ্যাঁ এইভাবে আমাকে কন্ট্রোভার্সি করতে হবে, আমি বজায় রেখেছিলাম। তো ওটা গেল, উনি কত বড় মানে ভালো মানুষ তার একটা পরিচয়, ফার্স্ট পরিচয়। সেকেন্ড হলো এই কিতনে আদমি থে, এই সময়ে নাকি এই দাড়ি দাদা বেচুর ফুল ফ্যামিলিকে রক্ষা করেছিল। আইন সম্পর্কে আমিও বড্ড অজ্ঞ, তবে এত দূর জড়ানোর পরে আমি যতটুকু বুঝতে পেরেছি, বিনা কারণে কাউকে জেলে রাখা তো দূরের কথা, থানায় ডেকে পর্যন্ত পাঠাতে পারবে না বিনা কারণে, যদি কোনো কারণ না থাকে। আর যদি কারণ থাকে তাহলে ওই দাড়ি দাদার গোষ্ঠীও যদি চলে আসতো, বেচুকে হাজতবাস করা থেকে আটকাতে পারতো না। শুধুমাত্র মিনার বাবা ওই প্রশাসনের সঙ্গে যুক্ত বলে বেচুকে হ্যারাস করতে পারবে, এত বড় ক্ষমতা মিনার বাবার হয়ে পারেনি। মিনার বাবার যে কি ক্ষমতা সেটা এতদিনে আমাদের সবার বোঝা হয়ে গেছে। কোনো ক্ষমতাই নেই মিনার বাবার কোনো ক্ষমতাই নেই, উল্টো পাল্টা কাজ করার জন্য তার পানিশমেন্ট হয়েছে, ঠিক আছে? ওনার না আছে শোনো, ক্ষমতা থাকবে তখন যার কোনো বুদ্ধি থাকবে, যার বোধ বুদ্ধি থাকবে, বাস্তব জগৎ সম্পর্কে জ্ঞান থাকবে, তার সে ক্ষমতাটাকে সৎভাবে প্রয়োগ করতে পারবে। যে কিনা এইরকম একটা পাত্রে তার কন্যাকে সম্প্রদান করে, যে কিনা তার ছেলের নিষ্কর্মা অবস্থায় তাকে বিয়ে দিয়ে দেয়, সেই ফ্যামিলির বাপ মায়ের যে কী বোধ বুদ্ধি সেইটা নতুন করে অ্যানালাইসিস করার আমাদের প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তো উনি প্রশাসনকে কাজে লাগিয়ে অপব্যবহার করে যে খৈনি ডলতে ডলতে নিজের বেআইন তারপরে জামাইকে হাজতবাস করাবে, অত ক্ষমতা ওনার নেই। তাই কিছু গল্প সাজানোও ছিল, হ্যাঁ, যে এতগুলো উকিল চড়াও হয়েছিল, তার মধ্যে থেকে বের করে এনেছি, কিছু গল্প সাজানোও ছিল, সবটা সত্যি না। আর যদি দাড়ি দাদার এতই পাওয়ার থাকবে এবং বেচুরা যদি সত্যি ইনোসেন্ট হবে, তাহলে ওই 1 ঘন্টার জন্য ওই রিজার্ভ রুমেও রাখতো না, তাই তো বলে, ওখানেও রাখতো না, কাস্টডিতেও রাখতো না। যদি এতই ক্ষমতা থাকবে, ওখানে যেটা হওয়ার সেটাই হয়েছে, না তার পেছনে দাড়ি দাদার কোনো এক্সট্রা ভূমিকা রয়েছে, আর না কোনো তোমার মানে সেও তাদের সঙ্গে মিলিত, এরকম কিছু হয়েছে। দাড়ি দাদার পাওয়ার একটা জায়গায় দেখিয়েছে, সেইটা হলো, আমি তোমাদেরকে বলছি, টাকার খেলা। এই যে বেচু যে কিমা যে বলেছে, সেটা কিমা কোথার থেকে বলেছে? বেচু না বলে তো কিমা জানতে পারতো না, তাই না? যে প্রচুর টাকা খসেছে, দাড়ি দাদা প্রচুর টাকা খসিয়েছে বেচুর কাছ থেকে। এটা কিমা ব্লেম দিয়েছে। আমি বলি, আজকে তোমার জায়গায় যদি আমি প্রক্সি দিই, আশা করছি বুদ্ধিমান মানুষেরা বুঝতে পারবে, তোমার জায়গায় যদি আমি প্রক্সি দিই, তাহলে আমাকে একটা বা তোমার জায়গায় আমি প্রক্সি দেবো, তোমাকে একটা গুনতে হবে। আমি বললাম যে আমি অত দূর যেতে পারবো না,
আমার জায়গায় তুমি কাজটা করে দাও, দরকার পড়লে কিছু লাগলে আমি দেব। আমি অত দূর যেতে পারছি না। এবার কি কাজে যেতে পারছি না, কেন যেতে পারছি না, আর তোমাকে কেন টাকাটা মানে লাগবে সেটা বোঝার মতন বয়স তোমাদের হয়েছে, কারণ এইসব বিষয় পুরো ডিটেলসে বলা যায় না, এটা আমার জন্য ক্ষতিকারক। ঠিক আছে, পুরো ডিটেলসে বলছি না। তো বেচু অবশ্যই বেইমান, বেচু অবশ্যই বেইমান কোনো এর মধ্যে কোনো ইয়ে নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। আজকে ভিডিওটা অনেকটা বড় হবে, শুনো, আশা করছি ভালো লাগবে, অনেক কিছু ক্লিয়ার হবে। তো বেচু নিজে যাবে না, আবার এদিকে টাকা দিয়ে টাকা দেওয়ার জন্য, টাকা খসার জন্য আবার দিন শেষে এসে বলবে যে দাড়িদাদা প্রচুর টাকা লুটেছে। দিস ইজ নট ফেয়ার বেচু, দিস ইজ নট ফেয়ার। আর কিমার কথা ছেড়ে দাও, ভারী দেহ নিয়ে গুরুগম্ভীর ভাব দেখালেই কেউ সব বুঝে গেছে, এরকমটা হয় না, এরকমটা হয় না। আস্তে আস্তে গোনাবো, আস্তে আস্তে গোনানো শুরু করলাম। আচ্ছা, এই গেল এই পয়সা খসানোর বিষয়। এইবার মাল রিকভারির দিনের কথা বলি। এই মাল রিকভারির দিনের কথা এই ঢ্যাঁড়স বলছে বা রিম বলছে যে যেই পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়ে বেচু ফোন করে কাউকে পাচ্ছিল না। তারপরে ওই দাড়িদাদা এক জায়গায় কাজ সেরে সবে বাড়ি যাচ্ছিল, সেই সময় দাড়িদাদা কি করলো, বেচুর বাড়িতে উপস্থিত হলো, বিশাল বড় হেল্প করেছিল। আমার তিনটে কথা আছে, তিনটে পয়েন্ট আছে এই মাল রিকভারি নিয়ে। এই যে যারা দাড়িদাদার খুব গুণগান করছে তাদেরকে বলছি, আমার কাছে দাড়িদাদা না ভালো না খারাপ, জয়সা কা তৈসা, জয়সা কা তৈসা, ঠিক আছে। তো এই যে মাল রিকভারি করতে গেছিল মিনা, তার বাবা, তার মা, আর তার একটা মাস্তুতো না পিস্তুতো ভাই ছিল না, যেটা আমি জানি না, একটা ভাই ছিল, ঠিক আছে। টোটাল চারজন টোটাল গেছিল, আর সাথে প্রশাসনের লোকজন গেছিল। মিনার বাবার হাতে বা মিনার হাতে বা ওদের ফ্যামিলির কারোর হাতে কোনো লাঠি ছোটা, কোনো আগ্নেয়াস্ত্র, কোনো কিছু ছিল কি, ইট পাটকেল কোনো কিছু ছিল না। মাল রিকভারি করবে সেটার একটা নোটিশ আগে থেকেই চলে যায়, সব কিছুই তো আইনি পথে হচ্ছিল, হুট করে তো আর কোনো কিছু হয়নি। তাহলে বেচুর জানা ছিল, কিমা বলছে বেচু নাকি জানতোই না যে মাল রিকভারি করতে আসবে। তাহলে মিনা বাড়িতে গিয়ে ছেলেটাকে কেন দেখতে পেল না, ছেলেটাকে কেন আগেই পার্সেল করা হয়ে গিয়েছিল, আগেই কেন সরিয়ে দেওয়া হয়েছিল? এখানেও কিমা মিথ্যে কথা বলল, এখানেও কিমা দর্শকদেরকে সি বানালো যে বেচু জানতোই না যে মাল রিকভারি করতে আসবে। অবভিয়াসলি জানতো, তার জন্যই কাঁথাও সরে গেছে, কাঁথাও সরেছে, ছেলেও সরেছে। কত বড় মানে জোচ্চোর মিথ্যেবাদী এই কিমা। দাড়িদাদাকে বলতে হবে, দাড়িদাদা সম্পর্কে খারাপ কুমন্তব্য করতে হবে, ইয়ে করতে হবে, বেইমানি করতে হবে, তার জন্য একটার পর একটা মিথ্যে কথা বলে চলেছে। 7খানা কাঁথা হঠাৎ করে মিনা কি মাথার মধ্যে করে নিয়ে গিয়েছিল যে আমি কাঁথা পাবো না? গিয়ে দেখেছে কাঁথা নেই, সমস্ত কিছু খুঁজে বের করেছে, কাঁথা পায়নি। তাহলে যদি নোটিশ নাই পায় তাহলে কাঁথা, 7খানা কাঁথা ছেলে সরল কি করে, আগে থেকে কি করে সরল? তাই নোটিশও গেছিল, বেচু জানতো যে মাল রিকভারি করতে আসছে, এবং সেই অনুযায়ী সবকিছু যা যা সরানোর সরিয়েও দিয়েছিল। ও মিনার দামি দামি শাড়ি, মিনার দামি দামি শাড়ি ছিল না, সব সরানো হয়ে গিয়েছিল। তাহলে এগুলো করলো কি করে, এগুলো কি করে করলো? যারা যারা ওই দাড়িদাদাকে ভালো বলছো তাদের জন্য এই পয়েন্টগুলো আমি বলছি, ঠিক আছে। এবার ওদের বাড়ির থেকে কেউ কোনো রকম বেচুর ফুল ফ্যামিলিকে, বেচু সহ হার্ম করার জন্য যায়নি, শুধু নিজেদের জিনিসগুলো আনতে গেছিল। আর এতদিনে মিনা আর মিনার ফ্যামিলি কেমন আমাদের প্রত্যেকের বোঝা হয়ে গেছে, প্রত্যেকের বোঝা হয়ে গেছে। তাই ওরা কারোর গায়ে হাত তুলবে এরকমটা না। মিনার বাবা অর্থাৎ ভক্তিদা শর্ট টেম্পারের মানুষ, তবুও সে বেচুর গায়ে হাত তোলেনি। বজরংবলীকে খুব মানে না বেচু, তোমরা বলো বজরংবলীর দিব্যি খেয়ে বলতে যে বেচুকে একটা টাচ করেছে বেচুর শ্বশুরবাড়ির লোকজন, একটাও টাচ করেছে কিনা? গ্রামের লোক বাঁচিয়েছে, গ্রামের লোক খেপে গেছে, ফালতু কথা। গ্রামের লোক জড়ো হয়েছিল কিভাবে? মিনারা নামতে পারেনি, নোটিশ যদি না যায়, যদি নোটিশ নাই গিয়ে থাকে স্ত্রীধন রিকভারির, তাহলে বেচুর গ্রামের লোকজন জড়ো হলো কি করে? মিনারা গাড়ি থেকে সবে নামছে, দেখছে পাড়ায় লোকজন, পাড়ার গ্রামের লোকজন বেচুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কি করে? হাউ ইজ দিস পসিবল? কি করে সম্ভব হয়েছিল? ভাট গল্প বলার জায়গা পাও না, তাই না? না,
হ্যাঁ, আমি শুধু শুনছি আর পয়েন্ট গ্যাদার করছি যে তোদেরকে তোরা যে কতখানি মিথ্যাবাদী প্রমাণ সহ দেখাবো তোদেরকে, দর্শকদের কাছে। ঠিক আছে? তো গ্রামের লোক আগে থেকেই জড়ো হয়েছিল, কাঁথা সরে গেল, ছেলে সরে গেল, অথচ বেচু নাকি জানতোই না। তারপরে এই যে মারপিটের ঘটনা, পুলিশ ওখানে উপস্থিত ছিল। বেচুর গায়ে যদি হাত তুলতো, কেউ যদি হাত তুলতো, প্রশাসনের লোকজন ধরতো না, ব্যবস্থা নিত না? হ্যাঁ, প্রশাসনের লোকজন কি ওখানটায় পুতুল হয়ে দাঁড়িয়ে থাকতো? অবশ্যই ব্যবস্থা নিত। কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে নেগেটিভ ওয়েতে কাজে লাগিয়ে বেচুকে নিয়ে থানায় ছুটলো কে? এই দাড়ি দাদা। এই দাড়ি দাদা থানায় ছুটে গিয়ে বেচুর ফুল ফ্যামিলির নামে কমপ্লেন করে দিয়ে আসলো। আর তারপরে রাত 1:30টার সময় এসে বলল গীতার একটা ভুল ভাল শ্লোক পাঠ করে দিল এই দাড়ি দাদা। ওই সময়ও কিন্তু আমি বলেছিলাম ভিডিওতে, তাই না? ভুল ভাল শ্লোক পাঠ করবেন না এখানে গীতা সম্পর্কে। তো এই যে ভুল ভুল ডিসিশনগুলোতে বেচুকে পরিচালনা করা কে করেছিল? বেচু করেছিল, দাড়ি দাদা করেছিল। দাড়ি দাদা বেচুর ফুল ফ্যামিলিকে এইভাবে ভুল পথে পরিচালনা করেছিল। অ্যাকচুয়ালি কি জানো তো, বেচুর ফুল ফ্যামিলি হচ্ছে অত্যন্ত লোভী আর অবভিয়াসলি বেইমান। সেই কারণে এদের সুযোগ প্রত্যেকে নিয়েছে, নিচ্ছে, নেবে। প্রত্যেকে নিয়েছে, নিচ্ছে, নেবে, কিচ্ছু করার নেই। বেচু এখন মাথার চুল ছিঁড়ে ফেললেও বেচুর মুক্তির উপায় নেই। বেচুর মুক্তির কোনো উপায় নেই। বেচু যদি বলতো যে না, আমাকে তো গায়ে হাত তোলেনি, মিথ্যে মিথ্যে কমপ্লেন আমি করব না, তাহলে কি দাড়ি দাদা নিয়ে ওরকম ছুটতো? দাড়ি দাদারও বিশাল পরিমাণে আর কি খুজলি ছিল। বড় ব্লগার ভাই, বাড়িতে যাবে, বউকে দেখাবো, আমাদের চ্যানেলটাও দাঁড়াবে, হ্যাঁ, প্রচুর পরিমাণে খুজলি ছিল। সেই কারণে প্রত্যেকটা পদে পদে বেচুকে ভুল পথে পরিচালনা করেছে এই দাড়ি দাদা। একদম উপকার, কি উপকার করেছে? এই যে অনেকেই বলছে ওই ওখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছে 16 জন উকিল, দাঁত আইনি পথে ওরকম হয় না। আর ওই দাড়ি দাদা তো উকিল ছিল না, তাহলে দাড়ি দাদা কিভাবে বের করে নিয়ে আসলো? বুঝতে হবে এগুলো। ঠিক আছে? ফুল ফ্যামিলি সম্পর্কে কমপ্লেন করে দিয়ে আসলো। এরপরে কি হয়েছিল জানো তোমরা? কি হয়েছিল বেচু কোনোদিনও বলতে পারবে যে কি হয়েছিল? ওখান থেকে মানে বলে না, আরে সার্চ করা বা তদন্ত করা, হ্যাঁ সার্চ করা, তদন্ত করা, যে তোমাকে যে মেরেছে, তুমি বলছো কমপ্লেন করেছো যে তোমাকে মেরেছে, তাহলে তোমাকে মেরেছে, তাহলে তার তো কোনো ট্রিটমেন্ট তুমি করেছো? তখন বেচু বলেছে হ্যাঁ আমি ওষুধ কিনে খেয়েছি। কোন দোকানে? প্রেসক্রিপশন দেখাও। দিতে পারেনি। হঠাৎ করে তো আর ওষুধ খাওয়া যায় না ডাক্তার না দেখিয়ে। দিতে পারেনি। কোন দোকান থেকে ওষুধ? ডাক্তার দেখায়নি, এমনি ওষুধ কিনে খেয়েছি। কোন দোকান থেকে ওষুধ কিনে খেয়েছো? অমুক দোকান থেকে ওষুধ কিনে খেয়েছি। তারপরে সেটা পুরোটাই ভুয়ো বের হয়। এই যে যারা যারা এখনো পর্যন্ত বলে যাচ্ছে যে সেই রাত্রে বেচুর গায়ে হাত তুলেছিল, সম্পূর্ণ মিথ্যে কথা। ভক্তিদা এক্সাইটেড হয়ে গিয়ে ক্যামেরা বলেছিল মেরে ক্যামেরা ভেঙে দেবো, কিন্তু ঘটি উঁচু, ওই হ্যাঁ কলসি উঁচু করে বলেছিল মেরে ঠেরে ক্যামেরা ভেঙে দেবো, কিন্তু ওর গায়ে হাত তোলার কথা বলেও নি, হাত তোলেও নি। ঠিক আছে? বেচু যেইভাবে ক্যামেরা করার লোক, ওই পরিস্থিতি ক্যামেরা করতো না। তো বেচু ওই সময়েও ফেসে গেছিল, কারণ মিথ্যে মিথ্যে ব্লেম দিতে গেছিল। আর মিনাদের তো কিছুই হয়নি, মিনাদের কিছুই হয়নি, কমপ্লেন করে আসতে পারলেই খালাস। হ্যাঁ, তো এতগুলো পয়েন্টে কোনো জায়গায় মনে হয় দাড়ি দাদা সুবিধার লোক? এবার আসি আমার বিরুদ্ধে কমপ্লেন করার কথা। তোমাদের মনে পড়ে দাড়ি দাদা একটা ভিডিও করেছিল এবং দেখিয়েছিল যে অনলাইনে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছিল, আর আমি তার পরিবর্তে একটা গানে নাচ করেছিলাম, দেখ না ও রসিয়া যাইলে মনে পড়িয়া প্রেমের আগুন জলে বকে দিগমো, এই গানটায় নাচ করেছিলাম। কারণ ওইভাবে কমপ্লেন করে তারপরে দর্শকদেরকে দেখে যেই জুতোর বাড়ি খেয়েছে দাড়ি দাদা তার কমেন্ট বক্সে, কিমাকে সাপোর্ট করার জন্য, বাদ বাকি সবাইকে সাপোর্ট করার জন্য, আর আমার বিরুদ্ধে কমপ্লেন করার জন্য যেই জুতোর বাড়ি খেয়েছে দাড়ি দাদা, বুঝতে পেরে গেছে এটা সোশ্যাল মিডিয়া, চোখে পট্টি পরে মানুষে বসে নেই। যাই হোক, সে তার মতন কমপ্লেন করেছে, যা ইচ্ছা করেছে। ভাই, গণতান্ত্রিক দেশ, আমাদের প্রত্যেকের অধিকার আছে। প্রমাণ করা না করা সেটা পরবর্তীর ব্যাপার, পরের ব্যাপার। কারণ ওই দাড়ি দাদার সম্পর্কে আমি একটা কুমন্তব্য করিনি, খারাপ কোনো কথা বলিনি, তো প্রমাণ করতো কি করে? এইবার কিমার ক্ষেত্রে আসি। কিমা এখন বলছে দাড়ি দাদা হ্যান করেছে, দাড়ি দাদা ত্যান করেছে, দাড়ি দাদা বেচুকে লুট করে নিয়েছে। তোমাদের মনে পড়ে কিমা একদিন লাইভ করাকালীন, হ্যাঁ,
দাড়ি দাদাকে ফোন করেছিল, মনে পড়ে? আর দাড়ি দাদাকে যা যা জিজ্ঞাসা করছিল দাড়ি দাদা তার পটপট পটপট করে উত্তর দিচ্ছিল। হ্যাঁ, এখন হঠাৎ করে দাড়ি দাদা এদের কাছে, আরে দাড়ি দাদা তো আমাদের কাছে নেগেটিভ একজন মানুষ যে কিনা কোনো সময় কোনো ভালো বুদ্ধি দেয়নি বেচুকে, এদের কাছে তো বিশাল বড় একটা কিছু ছিল, তাহলে এদের কাছে হঠাৎ করে খারাপ হয়ে গেল কেন? হ্যাঁ, এদের কাছে হঠাৎ করে খারাপ হয়ে গেল বেঈমানের দলগুলো। হ্যাঁ, ফোন করে ওই ওনার পাওয়ার সম্পর্কে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছে কিমা, কথা বলে বলে। হ্যাঁ, ওনার জুবানি শুনিয়ে শুনিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। ওনার ক্ষমতা সম্পর্কে ঢেরশও বলেছিল ওনার যে কত ক্ষমতা। মানে একজন ক্ষমতাশালীর থেকে যদি আরেকজন ক্ষমতাশালী আসে তাহলে ওই প্রথমের ক্ষমতাশালী এরকম তুচ্ছ হয়ে যায় এদের কাছে, প্রত্যেকের কাছে। তাই বেঈমান শুধুমাত্র বেঈমান শুধুমাত্র বেচু নয়। সেফ গেম খেলা এবার বন্ধ কর প্লিজ, প্লিজ ফর গড সেক, সেফ গেম খেলা বন্ধ কর। এই কিমাও দাড়ি দাদার প্রচুর প্রশংসা করেছে। হাউ, কি করে করেছে? ঠিক আছে, হঠাৎ করে একজন আমার কাছে ভালো, হঠাৎ করে একজন খারাপ হয়ে গেল, আমি সব জানতাম, বুঝছিলাম, তারপরে কি করে খারাপ হয়ে গেল? তাই বেচু একা বেঈমান নয়, এখানে সেম পরিমাণে বেঈমান হচ্ছে কিমাও। ঠিক আছে, আরও একটা উদাহরণ দিচ্ছি যে বেচুর সম্পর্কে এখন সবচেয়ে ভালো কে? ম্যাডাম। ঢেরশও বলল যে ম্যাডাম ভালো, ম্যাডাম মানে সরে গেলে এই হবে সেই হবে। এই দুদিন আগে কিমা ভিডিওতে বলছে আমি ভুল করেছি বেচুর সঙ্গে ম্যাডামকে দেখা করি, আমি ভুল করেছি। দিদি ভাই, তুমি আমাকে ব্ল্যাকমেল করো, বেচু আমার ভাইকে ব্ল্যাকমেল করো না। এই কথাগুলো কি করে এসেছিল, কিভাবে এসেছিল এই কথাগুলো? যদি ম্যাডাম সত্যি বেচুর যদি ভালো করে থাকে বা ভালো করছে, তাহলে এই কথাগুলো কিসের জন্য উঠে এসেছিল? আর তারপরে লাইভের পর লাইভ যেখানে ম্যাডাম বলেছে আমি থাকবো না, আমি সরে গেলাম, থাকবো না, কিভাবে এসেছিল কথাগুলো? কোনো এক সময় দেখা যাবে ম্যাডামের থেকেও কেউ ক্ষমতাশালী এসেছে, তখন ম্যাডামকে এরা সবাই তুচ্ছতাচ্ছিল্য করছে। সময় ঘোরে, আর সময় খুব তীব্র গতিতে ঘুরছে। তাই একটা স্টেটমেন্ট পাস করার আগে সবার ভাবা উচিত, 100 বার না 1000 বার ভাবা উচিত যে আজকে আমি এই কথাটা বলছি, কালকে যখন ওই কথাটা বলবো কিছু পাবলিক হয়তো বদলে যাবে, কিন্তু কিছু পাবলিক তো থেকে যাবে সেই পুরনো পাপি দলে। তারা যখন আমাদেরকে প্রশ্ন করবে তখন আমরা কোথায় যাব? তাই ভেবে চিন্তে স্টেটমেন্ট পাস করা উচিত। এই যে তুই বললি না রিম, যে যখনের কথা তখন, হ্যাঁ একদম যখনের কথা তখন বলতে হবে, যাকে উদ্দেশ্য করে বলার তাকে উদ্দেশ্য করে বলতে হবে। এখানে বেঈমান শুধু বেচু নয়, এখানে বেঈমান কিমাও, যে কিনা দাড়ি দাদাকে নিয়ে বলছে, দাড়ি দাদার প্রসঙ্গের কথা বলছি। ঠিক আছে, আর দাড়ি দাদা কোনো ভালো বুদ্ধি, কোনো সৎ বুদ্ধি বেচুকে দেয়নি, আজ পর্যন্ত দেয়নি। লাস্টের দিন একটা কথা বলেছিল বেচু যখন গেছিল ওই বাড়িতে, দাড়ি দাদা বলেছিল যারা তোমাকে নিয়ে নেগেটিভভাবে কন্ট্রোভার্সি করে তারা কিন্তু সত্যি তোমার কোনো ক্ষতি চায় না। এইটাই একমাত্র ঠিক কথা বলেছিল। ঠিক আছে, তো আরও বেশ কিছু পয়েন্ট আমার মাথায় ছিল, এখন আউট হয়ে গেছে। তো যা যা বললাম যথেষ্ট বলেছি, যে দাড়ি দাদা কোনোভাবেই ভালো ছিল না। আর ঢ্যাঁড়সের একটা বিষয় নিয়ে পরে আসবো, বেঈমানের বেঈমানি বের করে দেব, আর খুব তাড়াতাড়ি আসছি। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি কারোর খারাপ লেগে থাকে, ক্রিয়েটারের কথা বলছি, অবশ্যই তোমরা ভিডিও করো, কন্টেন্টের এমনি অভাব, যুক্তি দিয়ে যদি ভালোভাবে ভিডিও করতে পারো দর্শক দেখবে, আর ওয়েলকাম একদম। আর ভিউয়ার্সদেরকে বলছি, দর্শকদেরকে বলছি, কেমন লাগলো আমার পয়েন্টগুলো দাড়ি দাদাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও সহমত কিনা। চলো টাটা।